লালন। লালন আপনাকে যুক্ত করা হয়েছে, আনমিউট করে বলুন। সালাম আলাইকুম। জি ভাই, শোনা যাচ্ছে, বলুন। আহ, কেমন আছেন ভাইয়া? জি ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। বলুন ভাইয়া। আচ্ছা, আমি আরো আগে একদিন যুক্ত হয়েছিলাম, আপনার সাথে কথা বলতে পারিনি। আসিফ ভাইয়ের সাথে 2 দিন কথা হয়েছে, একদিন কথা হয়েছে। তো আনফরচুনেটলি আমাদের এখানে একজন হুজুরের কাছে জিজ্ঞেস করলাম যে ওই 108 নম্বর সূরায় যে এই 10 একটা ম্যাথমেটিক্যাল আছে, এগুলো নিয়ে কথা বলছে। যেটা তো আসলে কাকতালীয় ভাবে। কিন্তু আমি তো আসলে সনেটের কথা বলছিলাম। সেটা তো সুন্দর করে করার আছে। এই এইভাবে মিলানো আছে। ওইটা তো আসলে এরকম হইল না। ওটা কোন নাম্বার দেয়া হচ্ছে না তো। মানে এই ব্যাপারে আপনি কি কিছু বলবেন? হ্যালো, হ্যালো। সরি সরি, 10 নম্বর সূরার 108 নাকি 108 নম্বর সূরা? 108 নম্বর সূরা 108 দশ, নাম্বার সূরা। 10 নম্বর আয়াত। হ্যাঁ, 108 10 এর নম্বর একটা সূরা। আছে। না ভাই, এইগুলো যাই না, আমি তো অশেদ কি আব্দুল্লাহ আছে এর মধ্যে। না, আছে। ওইখানে ম্যাথমেটিক্যাল দেখা গেছে ওই ইয়াতে 10 দিয়া করা যায়, ভাগ করা যায়। তারপর 10 তাতে কি সংখ্যাটা আসে যায়? অনেকবার যদি এভাবে 10 আসছে। দিয়ে কোন আব্দুল্লাহ করাও যায়, তাতে কি আসে যায় এক্স্যাক্টলি? না, আমি এটার এগেইনস্টে এই সনেটের কথা বলছিলাম। সনেট তো একটা না পারফেক্ট না না, রুলস এর ভিতরে ধরেন হয়। 10 দিয়ে যদি কিছু করাও যায়, তাহলে কি কি প্রমাণ হয়? এই ধরেন, ধরেন সনেট যে থেকে এটা বেটার একটা ইয়া হিসাব মতো দেয়া দেয়া আছে, কোন মধ্যে দেয়া আছে। এটা বেটার একটা মানে কবিতা কোরআনের মধ্যে দেওয়া আছে, ধরেন, ধরে নেন। দেন এটা দ্বারা প্রমাণটা কি হয়? মানে এটা দিয়ে বুঝাইলো যে এটা আসলে এই কোরআনটা আসলে অনেক মূল্যবান বা সামথিং এলস। যুক্তিটা কি? কিন্তু আসলে এই সেটার যুক্তিটা কি? সেটার যুক্তিটা কি? আর সেটা যে ধরেন একটা সনেট থেকে বেটার কবিতা কোরআনে পাওয়া গেল, সুতরাং এটা গড় থেকে আসছে। এই যে পাওয়া গেল এবং সুতরাং একটা গড় থেকে আসছে, এই দুইটার পিছনে যুক্তিটা কি? এই দুইটার পিছনে লাইনটা কি? একটা লাইন থেকে আপনি আরেকটা লাইনে যাচ্ছেন কিভাবে? না, বুঝতে এটা পারছেন? হচ্ছে ওই হ্যাঁ, 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 বুঝতে পারছি। কিন্তু আমি তার বোঝানোর চেষ্টা করছি। দেখেন সনেট কিন্তু সনেট যে কেউ লিখতে পারে, সেটা লেখার জন্য একটা নির্দিষ্ট নিয়ম ফলো করতে হয়। বা একটা ইয়ার থেকে একটা সূরায় এরকম ভাবে মিলে গেছে। উম তো এটা তো আসলে আহামরি কিছু না মনে হয়। সনেট তো মনে হয় এর চেয়েও আগে হইছিল। ঠিক তাই না? এখন উনি আসলে বলতেছে যে আ সনেট তো আসলে একটা মানুষে লিখছে বা এটা তো কথা ইসে আগর-বাগর আরকি। বিভিন্ন কিছু বোঝানোর চেষ্টা করে আরকি। আর হুজুর মানুষ তো ওইভাবে আসলে আর্গুমেন্ট করতে পারে না। ঠিক আছে, বুঝতে পারছি, সমস্যা নেই, বুঝতে পারছি। বাট কিন্তু হচ্ছে কথা হচ্ছে ভাই, যে সনেট থেকে বেটার একটা কবিতা ধরেন কোরআনে পাইলেন আপনি, পাইলেন, হ্যাঁ? সনেট হুম, থেকে বেটার একটা কবিতা কোরআনে আসছে, সুতরাং কোরআনটা আল্লাহ থেকে আসছে। এই দুইটা লাইন তো সুতরাং মানে এইটা থেকে এই লাইনে তো আপনি যেতে পারেন না। ধরেন আপনি বলতে পারেন যে আহ, ধরেন আপনি যুক্তি দিতে পারেন এরকম যে আহ, আপনি আহ, মাংস খেয়েছেন, মাংসে আমিষ থাকে, আপনি হুম, আমিষ খেয়েছেন, কথাটা ঠিক আছে না? সুতরাং হুম, আপনি হুম। আমিষ খেয়েছেন, কথাটা ঠিক আছে কিনা? আপনি মাংস হ্যাঁ, বা দুপুরে মাংস খেয়েছেন, মাংসে আমিষ থাকে, সুতরাং আপনি আমিষ খেয়েছেন। এটা কি একটা সলিড হুম, যুক্তি? ঠিক আছে, বুঝতে পেরেছেন তো? এখন ধরেন কোরআনে সনেট থেকে বেটার একটা কবিতা আছে, হুম। সুতরাং কোরআন আল্লাহ থেকে আসছে। এটা কি মিললো ভাই? মানে দুইটা দুইটা কথার মধ্যে কি কোনো কানেকশন আছে? নাকি দেখাইতে হবে যে সনেট থেকে বেটার কবিতা থাকলে সেটা যে আল্লাহ থেকে আসবে, এই জিনিসটা তো আমাদের মানে ডেমনস্ট্রেট করে দেখাইতে হবে, প্রমাণ সহ দেখাইতে হবে, তাই না? তখন আমরা বলতে পারতাম যে সুতরাং এটা আল্লাহ থেকে আসছে। আপনি কি বুঝতে পারছেন? এ ফারাজ ভাই, এই আপনি কি জিনিসটা ৫ উনারা মিনিট আছেন? আমি কি একটু ঘুরে আসবো? হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর, আসিফ ভাই, আমি দেখছি আপনার আচ্ছা, ফারাজ ভাই আরেকটা হ্যাঁ হ্যাঁ, বলুন। কোয়েশ্চেন করতাম। সেটা হচ্ছে আকীদা এবং না, না, আপনি কি আমার ঈমান। আগের কথাটা বুঝতে পেরেছেন? হ্যাঁ, এটা ঠিক আছে। এটা এখন আমার বোধগম্য হইছে। আ তো আরকি পরের প্রশ্নটা বলতাম আরকি। জি ভাই, বলুন। আকীদা এবং ঈমান এই ২ টা ২ টা আমাকে একটু বুঝাই দিবেন? ভাই এখন তো মাথায় নেই, পড়ছিলাম আকিদা ইমান এই জিনিসটা কি পড়ছিলাম। একটু মনে হয় পার্থক্য আছে, আমার একটু দেখতে হবে, একটু সার্চ করেন, গুগল একটু সার্চ করেন, এটা খুব বিয়ে কোনো কিছু না।
সহজে পেয়ে যাবেন। আকিদা কি, ঈমান কি এটা সার্চ করলে পেয়ে যাবেন। আচ্ছা, তো ঠিক আছে ফরাজ ভাই, আরো কথা ওকে, হবে ঠিক আরকি। আছে ভাই। এরকম ওকে, সুযোগ ঠিক দেওয়ার আছে জন্য ভাই। ধন্যবাদ। ওকে। থ্যাংক ইউ। যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। আকিদা কি, ঈমান কি মুখস্থ কে রাখে রে ভাই? ওকে। ভিডিও, আচ্ছা, ভিডিও শুভ, শুভ আপনাকে যুক্ত করা হয়েছে, আনমিউট করে বলুন। হ্যালো, আমায় শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যাচ্ছে, বলুন। যুক্ত করার জন্য ধন্যবাদ। ভালো আছেন তো ভাই? হ্যাঁ, চলতেছে ভাই, বলেন। হ্যাঁ, বলছি যে আচ্ছা আমার ২-৩টে কোয়েরিজ ছিল। ১ নাম্বার হচ্ছে ধরুন মানে সায়েন্স যে যুক্তিগুলো দেয়, সেই যুক্তি কি সবসময় চিরসত্য? আপনার কি মনে হয়? একটা উদাহরণ দেন দেখি। যেমন ধরুন আগের দিনে কোনো সময় জ্বর হলে পরে অন্যরকম ট্রিটমেন্ট হতো। এখনকার দিনে জ্বর হলে পরে ট্রিটমেন্ট আরো অন্যরকম হচ্ছে। ফিউচারে যদি জ্বর হয় বা কিছু হয়, সেই ক্ষেত্রে ট্রিটমেন্ট আবার অন্যরকম ট্রিটমেন্ট হচ্ছে। সেই ক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে সায়েন্স যেটা দিচ্ছে সেটা কি সবসময় চিরসত্য যুক্তি? আচ্ছা, তাহলে সায়েন্স, এখানে আপনি যুক্তির কথা বলতেছেন, আপনি যে সায়েন্সের যে কনক্লুশনের কথা বলতেছেন বা ওনাদের যে এভিডেন্সের কথা বলতেছেন, সে মানে ওনাদের যে হচ্ছে আপনার এক্সপেরিমেন্টের কথা বলতেছেন, সেটার কথা বলতেছেন। হ্যাঁ, এক্সপেরিমেন্ট এর থেকে বেটার হয়। এক্সপেরিমেন্ট বেটার হয় বাট পরিবেশের সাথে বা ধরুন এখন এই যে এখন যেটা আমাদের পৃথিবীর উপরে আপনি যে সূর্য উদাহরণটার কথা মঙ্গল। বললেন, ইয়ে ভাই, হ্যাঁ, শুভ ভাই, আপনি যে উদাহরণটার কথা বললেন, সেই উদাহরণে যুক্তি ছিল না, সেই উদাহরণটাতে এক্সপেরিমেন্ট ছিল। এক্সপেরিমেন্ট ছিল, তথ্য ছিল, যে নতুন তথ্যের আলোকে তারা বেটার এক্সপেরিমেন্ট করতে পারছে। নতুন তথ্যের আলোকে আমরা বেটার কনক্লুশনে পৌঁছাতে পারছি, আমাদের এক্সপেরিমেন্টটা বেটার হচ্ছে, আমরা এক্সপেরিমেন্টটাকে কি করছি, আপগ্রেড করছি। হ্যাঁ, তার বা মানে তো আগে যে সায়েন্স ভুলগুলো ছিল, সবসময়। হ্যাঁ, সায়েন্স বলুন তো বলুন। ইনফলেবল না, সায়েন্স তো ফলাবল, হ্যাঁ, ইনফলেবল তো না তো, কেউ তো হ্যাঁ, সে সেটাই দাবি বলতে করে যে নাকি? সায়েন্স অ্যাকচুয়ালি পুরোপুরি যেটা বলে সেটা তো পুরোপুরি চিরসত্য নয়, তার মানে তো তাই দাঁড়াচ্ছে, তাই না? তাই না? ওরা মানে বুঝিনি, যতটা আরেকবার বলুন। ইনফরমেশন, আমার বক্তব্যতে তার মানে তো সায়েন্স সবসময় চিরসত্য নয়। যতটা কেউ ইনফরমেশন তো দাবি আমাদের করে কাছে নাই, আছে। কেউ তো দাবি করে নাই ভাইয়া যে সায়েন্স ছিল সত্য। এই পর্যন্ত আমি তো কাউকে দেখি নাই যে দাবি করছে সায়েন্স ছিল সত্য। না না নেক্সট পয়েন্টটা সায়েন্সের কি? না না নেক্সট পয়েন্ট, সায়েন্স যেমন বলে যে গড মানে না বা বিশ্বাস করে না, এটা তার মানে তো চিরসত্য কি বা সায়েন্স গড চিরসত্য মানে, নয়। সায়েন্স গড মানে না, এই কথা তো সায়েন্স কোথাও বলে? সায়েন্স তো একটা পদ্ধতি ভাই। সায়েন্স তো কোথাও যা বলবে না যে তুমি গড মানো, তুমি গড মানো না। সায়েন্স হচ্ছে একটা পদ্ধতি, একটা মেথোডোলজি, যে মেথোডোলজির মাধ্যমে আপনি ন্যাচারাল ওয়ার্ল্ডকে ব্যাখ্যা করতে পারবেন। যে মেথোডোলজির মাধ্যমে আপনি রিয়ালিটিতে কি হচ্ছে, আপনার ন্যাচারাল ওয়ার্ল্ডে কি হচ্ছে, সেই জিনিসটা আপনি ফিগার আউট করতে পারবেন। সায়েন্স যেহেতু আপনাকে, এটা তো আলাদা কোনো সত্তা না যে এসে আপনারা বলবে যে এইটা করো সেটা করো, এরকম কিছু করতে বলবে, এরকম জিনিসটা তো এরকম না। কোনো কেউ না না করার সায়েন্টিস্ট কথা বলতে পারে, বলিনি। কোন একজন হ্যাঁ, সায়েন্টিস্ট বলতে পারে যে সে পার্সোনালি গডে বিশ্বাস করে কি বিশ্বাস করে না। ইভেন গডে বিশ্বাস মানে যদি আপনি অ্যাপারেন্টলি গডের কথায় আসেন, গড তো হুম। সায়েন্সের কোনো বিষয় না। আমি আল্লাহর কথা বলতেছি না, মানে শুধুমাত্র আমি আল্লাহর কথা বলতেছি না, আল্লাহ সায়েন্সের একটা অংশ, ট্রু। বাট এমনি গড, ওই গড তো সায়েন্সের কোনো বিষয় না, সায়েন্সের এক্সপেরিমেন্টের কোনো বিষয় না তো। না না আচ্ছা, বিষয় নয় আচ্ছা, অ্যাকচুয়ালি সায়েন্স আচ্ছা, থেকে। হ্যাঁ, শুভ সাহেব, এই হ্যাঁ বিষয়ে বলুন। আমাদের একটা ভিডিও তৈরি করা আছে। আমি ভিডিওটা একটু আচ্ছা, ছাড়ি, আপনি একটু দেখেন, হ্যাঁ? আ হ্যাঁ হ্যাঁ। একটু কিছুক্ষণ দেখেন। আচ্ছা, হ্যালো। শুভ ভাই, আপনি কি হ্যাঁ, ভিডিওটা দেখে বুঝেছেন এখানে কি বলা হচ্ছে? হ্যাঁ বুঝতে পেরেছি। কিন্তু ওখানে তো যেটা বলতে চাইলেন, যদি পরোক্ষ বা প্রত্যক্ষভাবে প্রমাণ দিতে পারে তাহলেই বিশ্বাস করার মতো অপশন থাকবে। যদি সেটা না পারে তাহলে তার বিশ্বাসের থাকছে না। এটাই তো বলতে যদি ভিডিওতে প্রত্যক্ষ বা মেইন বক্তব্য। পরোক্ষ প্রমাণ দিতে পারেন বা কোনো যুক্তি হ্যাঁ, উপস্থাপন করতে পারেন যেটা হুম, নিশ্চিতভাবে সেই জিনিসটাকে প্রমাণ করে, হুম। কোনো কেতাবে লেখা আছে সেইরকম একটা প্রমাণ দিলে কিন্তু সেটা কিন্তু প্রমাণ না, হ্যাঁ? সেটা হচ্ছে একটা দাবি। এরকম যদি কোনো আর প্রমাণ না দিতে পারেন তাহলে ভবিষ্যতে কি হবে, ভবিষ্যতে হতেও পারে, এটা যদি হয়, এটার উপর ভিত্তি করে আমরা এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নিতে পারি না। সিদ্ধান্ত নিলে সেটা অযৌক্তিক হবে। যদি আমরা না, না, সিদ্ধান্ত নেই সেইটা অযৌক্তিক সিদ্ধান্ত হবে। যদি কালকে প্রমাণ হয়, তখন যদি সেই প্রমাণের উপর ভিত্তি করে আমরা এই সিদ্ধান্তে আসি, তখন সেটা যৌক্তিক সিদ্ধান্ত হবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, 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 একদম, একদম। ওটাই তো আমি বলার চেষ্টা করলাম অ্যাকচুয়ালি।
হ্যাঁ, এখন ঠিক ভাইয়া, এখন ঠিক। এখন যদি আপনি বলেন যে এখন বিজ্ঞান, আপনি যে প্যারাসিটামলের কথা বললেন, জ্বর হলে কি হয় না হয় সেগুলো আপনি বললেন। ১০০ বছর পরে আবারও ভিন্ন জিনিস আসতে পারে এটা আপনি বললেন। হুম। জ্বর কেন হয় সেটা বিজ্ঞান সেটা কিভাবে বের করছে সেই পদ্ধতিটা তো একই থাকবে, তাই না? না, সেটার রিসার্চের ফর্মুলাটা চেঞ্জ হতে পারে, অন্য আপগ্রেড হতে বিজ্ঞানের পারে। বিজ্ঞানের পদ্ধতি কাকে বলে এটা কি আপনি জানেন? হ্যাঁ, রিসার্চ মানে ধরুন কোনো কিছু টেস্ট করতে করতে আরো আপগ্রেড ফর্মুলা নিয়ে আসলো, সেই হিসাবে টেস্ট করা শুরু করলো, বিজ্ঞানের সেই হিসাবে পদ্ধতির একটা ফ্লো চার্ট আছে। সেটা কি আপনি দেখেছেন কোথাও? বৈজ্ঞানিক পদ্ধতি বলা হয়। সেটা স্কুলে শেখানো হয়। বৈজ্ঞানিক পদ্ধতি। সেটা একটা ফ্লো চার্ট। সেটা কি কোথাও দেখেছিলেন আপনি? উম, মনে নেই, দেখলেও মনে নেই, ছোটবেলায় দেখেছিলাম হয়তো। দেখাবেন আচ্ছা, একবার কাইন্ডলি? আপনাকে আমি দেখাচ্ছি। সরি। এটা মানে যে কেউ গুগলে সার্চ করলে অবশ্য পেয়ে যায়। আমি আপনাকে তারপরে দেখাচ্ছি। আ যেটা সহজভাবে বোধগম্য সেটা দেখাচ্ছি যেন দর্শকরাও বুঝতে পারে যে এটা জিনিসটা কি। আচ্ছা। আচ্ছা, এই ছবিটা এত ছোট যে এটা দেখাইলে লাভ হবে না। দাঁড়ান, আরেকটা ভালো ছবি বের করি। হ্যাঁ, এই ছবিটা ভালো। এটাতে খুব সুন্দর দেখা যাবে। এটা হচ্ছে সায়েন্টিফিক মেথড। আ এই ইমেজটা একটু সরিয়ে দেবেন কাইন্ডলি, ওই হ্যাঁ, দিচ্ছি। এটা হচ্ছে সায়েন্টিফিক মেথডের আ মেথড সায়েন্স কিভাবে কাজ করে সেটার পদ্ধতি। এই পদ্ধতিটা সেম থাকবে। পদ্ধতিটা সবসময় সেম থাকবে। এই পদ্ধতিটা হচ্ছে যে অবজারভেশন, মানে আপনার অবজার্ভ করতে হবে। অবজারভেশন হতে পারে আপনার চোখ দিয়ে দেখা, নাক দিয়ে গন্ধ নেয়া, কান দিয়ে শোনা, আপনার ইন্দ্রিয়ের মাধ্যমে সেই জিনিসগুলাকে অবজার্ভ করা। যদি ইন্দ্রিয়ের মাধ্যমে সম্ভব না হয়, তাহলে কোনো একটা মেশিন ব্যবহার করে সেই জিনিসটাকে অবজার্ভ করা। সাধারণত জ্বর হলে যেটা করা হয়, একটা মেশিন ব্যবহার করা হয়। মেশিনটা হতে পারে আপনার ইউরিন টেস্ট করতে পারে অথবা আপনার রক্ত টেস্ট করতে পারে। বা আপনার বডিতে অন্য কোনো সমস্যা আছে কিনা সেটা অন্য কোনো মেশিনের মাধ্যমে পরীক্ষা করা হতে পারে। এই অবজারভেশনের পদ্ধতিটা বদলে যেতে পারে। সেটা হতে পারে মেশিনটা হয়তো আপডেট হইলো, কিন্তু অবজারভেশনটা একই থাকবে। এটা কি বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। অবজারভেশনটা একই থাকবে, পদ্ধতিটা একই থাকবে কিন্তু মেকানিজমটা, সেটার যে ইন্সট্রুমেন্ট, যেটার যে মেশিন, সেই মেশিনটা হয়তো একটা নতুন একটা মেশিন আসছে। আ ওই কোম্পানি হয়তো যে ডায়াগনোসিস করতেছে আপনার, তারা হয়তো নতুন মেশিন আনছে একটা। সেটা আরো ভালো মেশিন। সেটা দিয়ে আরো ভালো বোঝা যায়। সেই মেশিনটা চেঞ্জ হতে পারে কিন্তু পদ্ধতি, অবজারভেশনটা এক থাকবে। এরপরে যাবে সেটার থেকে কোয়েশ্চেন যে এই অবজারভেশন থেকে আমরা কি ডেটা পাইলাম? এখান থেকে আমাদের কাছে কি প্রশ্ন উত্থাপিত হচ্ছে? এইখান থেকে আমরা হাইপোথিসিস এ যাই। তারপর সেটাকে এক্সপেরিমেন্ট করি, সেটার একটা সিদ্ধান্ত গ্রহণ করি এবং একটা রেজাল্ট তৈরি করি। এই পদ্ধতিটা, এটার আরেকটা ফ্লো চার্ট আছে। সেই ফ্লো চার্টটাও আমি আপনাকে একটু পরে দেখাচ্ছি। আ সেই ফ্লোচার্টটা, এই পদ্ধতিটা একই থাকবে। এই পদ্ধতিটার পরিবর্তন ঘটবে না। এখন এই পদ্ধতিটা ব্যবহারই সবসময় করা হয়। সায়েন্টিফিক মেথড এটাই। সায়েন্স হচ্ছে সেই মেথডটা, যে মেথডটার মাধ্যমে আমরা এই জিনিসগুলাকে জানার চেষ্টা করি যে এটা কেন ঘটতেছে? এই জ্বরটা যে ঘটতেছে সেটা কারণটা কি? কারণটা ব্যাখ্যা করাটাই হচ্ছে সায়েন্সের কাজ। এবং এই সায়েন্সের এই অবজারভেশন থেকে আমরা যেই সিদ্ধান্তটা পাই সেখান থেকে আমরা একটা ওষুধ তৈরি করতে পারি। ওষুধটা কিন্তু সায়েন্স না। প্যারাসিটামল আপনি খাচ্ছেন সেটা কিন্তু সায়েন্স না। সেটা হচ্ছে সায়েন্সের একটা ফলাফল। সায়েন্সের মাধ্যমে আপনি যেই জিনিসটা ব্যাখ্যা করলেন, যে জিনিসটা জানলেন, সেটাকে আপনি ব্যবহারিক প্রয়োগ করলেন সেই ওষুধটা বানানোর মাধ্যমে, সেটাকে কিওর করলেন। এইটাকে কিন্তু সায়েন্স বলে না। সায়েন্স হচ্ছে সেইটা যেটা এই ঘটনাটাকে ব্যাখ্যা করছে, যে কেন জ্বর হচ্ছে সেই ঘটনাটাকে যে ব্যাখ্যা করছে সেটা হচ্ছে সায়েন্স। সায়েন্সের মেথডটা সেম থাকবে। সায়েন্সের যে ফলাফলটা, সেই ফলাফলটা, যেটা আপনি এখন প্যারাসিটামল খাচ্ছেন, তখন হয়তো প্যারাসিটামল আপনার খেতে হবে না। আপনাকে আ একটা সহজ জিনিস দেয়া হবে। সেটা দিলে আপনার হয়তো ৫ বছর কোনো জ্বরই হবে না। এরকমের একটা কিছু দেয়া হবে। কিন্তু সায়েন্স কিন্তু একই থাকবে। সায়েন্সের পরিবর্তন ঘটে না। মেকানিজম এর পরিবর্তন ঘটে। আপনি কি আমার কথা বুঝতে পারছেন?
হ্যাঁ, এবার বুঝতে পারলাম। ক্লিয়ার হলো ব্যাপারটা। এখন আপনি যেটা বলছেন যে আগামী ১০০ বছর পরে যদি এইটা সেটা বের হয়, আগামী ১০০ হুম। বছর পরে যদি বের হয় যে আ এটাও তো হতে পারে যে আগামী ১০০ বছর পর বের হতে পারে যে জ্বর হয় হচ্ছে গিয়ে একটা আ ওলাপ বিবি নামক একটা মানে অলৌকিক সত্তা আছে যেই সত্তাটা মানুষের ঘাড়ে উঠে বসে থাকলে জ্বর হয়। এটাও তো যদি আমরা হতে পারে এটা হিসাব করি তাহলে তো এটাও হতে পারে, তাই না? হ্যাঁ, হতে পারে অবশ্যই। তার মানে ওটা তো ভাবনা অ্যাকচুয়ালি প্রমাণ না করলে সেটা হবে না। সেটাই হ্যাঁ, তো মেইন হলো কথা। যতক্ষণ কেউ প্রমাণ করতে না পারছে ততক্ষণ তো এইটার যে গুরুত্ব এবং গড়ের গুরুত্ব তো একই। গড়ের সপক্ষে যতটুকু প্রমাণ আছে, আমার জ্বর হইলে আমার কাঁধে একটা শেওড়া গাছের পেতনি ঝুলা বইসা থাকে। এটার সপক্ষে তো একই প্রমাণ আছে। একই মানে কোনো প্রমাণ নাই আসলে 0। তাহলে তো এটা মেনে নেওয়ার তো কোনো আপাতত তো কোনো কারণ দেখছি না, তাই না? না, না একদমই নয়। কিন্তু একটা ব্যাপার আছে যার ফিলিংস তার কাছে। এখন সে কিরকম ফিলিংস নিয়ে দেখবে, তাকে কিভাবে ইয়ে করবে সেটা সে ভাই বলতে এখন পারে কারো না? যদি ফিলিংস হয় যে মাধুরী দীক্ষিত তারে ভালোবাসে, এটা যদি ভেবে যে যদি কেউ সুখ পায় এবং সে যদি এটা আমাদের সেটাই। এলাকায় এক পাগল ছিল যে ভাবতো মাধুরী দীক্ষিত তাকে ভালোবাসে, হ্যাঁ? সে আর হুম, মাধুরী দীক্ষিত জন্ম জন্মান্তরের সাথী। হ্যাঁ? এটা হুম। ভাইবা যদি কেউ সুখ পাইতে চায় তাহলে তো সুখ পাইতেই পারে। কিন্তু এটা সত্য কিনা সেটা নির্ভর করছে হচ্ছে যুক্তি এবং প্রমাণের উপরে। আপনার মনের না, কি না, ফিলিংস আপনার না মনের কি সেটা ফিলিংস তো সেটা তো অবশ্যই। আপনার মনের আমি কি তো সেটা ফিলিংস অ্যাকসেপ্ট হ্যাঁ, বলুন। সেটা তো কোনো সত্য নির্ণয়ের মাপকাঠি হতে পারে না ভাই। আপনার মনের কি ফিলিংস হচ্ছে? মনের ফিলিংস তো না, না, আমারও তো মনের ফিলিংস হচ্ছে মনিকা বেলুচির সাথে আমার প্রেম আছে। তো এটা দিয়ে লাভ কি? না, না একদমই তাই। তো তার মানে তো ওটা তার পার্সোনাল। ওটা নিয়ে প্রমাণ করার কারো যুক্তিও নেই, কারো ইয়েও নেই। আমি সেটাই বলার চেষ্টা করছি। ওটা তো প্রমাণিত নয়। প্রমাণ করতে গেলে সবাই যাতে সেটা দেখতে পারে, স্বচক্ষে বিচার করতে পারে, তার উপরেই প্রমাণ তৈরি হবে। দেখতেই যে হবে, চোখ দিয়ে যে শুধু দেখতে হবে আমরা সেটাও বলি না। এটা হতে পারে প্রমাণটা কিরকম হতে পারে সেটা তারাই বলুক। যারা এই প্রমাণটা আ যারা এই জিনিসটা দাবি করছে তারাই সেই প্রমাণটা দেক। আমরা শুধুমাত্র বলতে এটার ভিতরে সীমাবদ্ধ রাখছি না যে আমাদের শুধু চোখে দেখতে হবে। এটাও আমরা বলতেছি না। যেকোনো মানে ভ্যালিড প্রমাণ হলেই হবে। আচ্ছা, ভ্যালিড প্রমাণ বলতে কিরকম বোঝাতে চাইছেন? মানে অনুভব করতে পারলে সেটাও তো এক অবজেক্টিভ প্রকার প্রমাণ। অবজেক্টিভ প্রমাণ যেটা যেটা আপনিও যাচাই বাছাই করে দেখতে পারবেন, আমিও যাচাই বাছাই করে দেখতে পারবো। ফিলিংস এর উপর একদম, একদম। ডিপেন্ডেন্ট না। হুম, হুম। সেটাই বলার চেষ্টা করলাম আমি আপনাকে। মানে প্রত্যেকের নিজের কাছে ইয়ে করতে হবে সেটাই। ওকে। আর এটাই আমার বলার ছিল আসলে ভাই। YouTube এ যে বহুল জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর এই প্লেলিস্টের ভিতরে সাবজেক্টিভ কাকে বলে এবং অবজেক্টিভ কাকে বলে সেটার আরেকটা ভিডিও তৈরি করা আছে। আপনি একটু কষ্ট করে দেখে নিয়েন এটা। আচ্ছা ঠিক আছে। আপনার আপনার এই চ্যানেলে আছে তো? আমার YouTube চ্যানেলে আছে, হ্যাঁ। বহুল আচ্ছা, জিজ্ঞাসিত ওকে। প্রশ্নের উত্তর এই প্লেলিস্টের ভিতরে পাবেন। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা আমার আরেকটা কোয়েরি ছিল। আচ্ছা ধরুন আ কোনো কারণে অ্যাকশন এর রিঅ্যাকশন ঘটছে। কোনো কিছু অ্যাকশন তার রিঅ্যাকশন ঘটছে। তো সেই ক্ষেত্রে ধরুন যারা রিঅ্যাকশন ঘটাচ্ছে আ তারাও দোষী এবং যারা অ্যাকশন ঘটেছে তারা করছে তারাও দোষী তো? নাকি কি হিসাবে আপনি দোষী নির্ধারণ করেন? আমার কাছে বক্তব্যটা এটা। সেটা তো মানে ঘটনার উপরে নির্ভর করে। ঘটনাটা কি ঘটতেছে এবং সেটার মানে অনেক কিছু বিচার বিবেচনা করে এক কথায় তো ভাই বলে দেয়া যায় না এটা। আচ্ছা ধরুন কোনো কারণে বাংলাদেশ হোক বা ইন্ডিয়ায় হোক যেকোনো এশিয়ার যেকোনো কান্ট্রিতেই হোক, কোনো এক শ্রেণীর লোক মানে যেকোনো এক ধর্মের লোক অন্য ধর্মের লোকদের গিয়ে ধরুন মারধর করলো বা আগুন দিল, পুড়িয়ে দিল যাই হোক। তারপরে আরেক ধরনের লোকজন যারা রয়েছে তারা গিয়ে তাদেরকে মেরে দিল, খুনাখুনি করতে লেগে গেল। তো সেই ক্ষেত্রে জানতে চাইছি, তো এই ক্ষেত্রে পরে আপনি কাদেরকে মানে দোষী মনে করেন অ্যাকচুয়ালি? আপনি যেটা বলতেছেন এই রকমের ঘটনা ঘটে থাকলে তো আ ব ১ম যে যারা মারামারিটা দুই শুরু পক্ষই করেছে তাদের দুই পক্ষই তো দোষী। শুধু ১ম টা কেন? ২ পক্ষই দোষী। যারা যাদের উপর মাইর দেওয়া হয়েছে তারা তো আইনের কাছে গেলে ওটার থেকে তো বেটার ইয়ে। ওইটা হচ্ছে নৈতিক একটা পজিশন। সে যদি নিজেও হাতে লাঠি তুলে নেয় সেটা তো রিজনেবল পজিশন না। হ্যাঁ, না, হ্যাঁ, সেটা তো আপনি অবশ্যই। যেটা বলেছেন ভাই সেই দিক থেকে দেখতে গেলে ১ম জনের দোষ হয়তো আপনার কাছে মনে হতে পারে। আপনি যেভাবে জিনিসটাকে ব্যাখ্যা করেছেন সেটাতে মনে হতে পারে যে ১ম জনের দোষই একটু বেশি। কিন্তু সেটাও বিভিন্ন বিষয়ে বিচার বিবেচনার আরকি দরকার আছে যে কিভাবে আ তাদেরকে আমরা বেশি দোষী সাব্যস্ত করব। হয়তো একজন মানুষ হয়তো আপনাকে একটা থাপ্পড় দিছে। আপনি গিয়ে তার বাড়ি পুড়ায় দিলেন। এটা তো আ তখন দেখা যাবে যে আপনি তার থেকে অনেক এক্সট্রিম লেভেলের একটা করে ফেলছেন।
আ সেইখানে তো আর ১ম জন থাপ্পড় দিছে তাকে দোষী করা যাবে না। এইজন্যই বলছি এটা ঘটনার উপরে নির্ভর করছে। ঘটনাটা আমাদের পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে তখন জিনিসটা বোঝা যাবে যে এই জিনিসটা কি হবে। না, আপনি কি না, হ্যাঁ, না, না, বলেন। আমি অ্যাকচুয়ালি মিন করতে চাইছি। ধরুন যারা করে তারা তো পালিয়ে যায়, ভেগে যায়। মাঝখান থেকে সাধারণ লোকজনের উপর অ্যাকশনটা হয়। সব জায়গাতেই দেখবেন। মানে মেইনলি ধরুন আমি বাংলাদেশের কথাই বলছি। ধরুন বাংলাদেশে হিন্দুরা গিয়ে কিছু করল। এবার সমস্ত মুসলিমরা মিলে গিয়ে বাংলাদেশের হিন্দুদের ধরে পিটিয়ে পিটিয়ে মারা শুরু করলো। সাপোজ ধরুন। তো সেই ক্ষেত্রে যারা করেছে তারা হয়তো পালিয়ে গেছে। তাদেরকে আর ধরতে পারেনি। তো সেই ক্ষেত্রে ধরুন আমি সেটাই মেইন করার চেষ্টা করছি। সেই ক্ষেত্রে দোষীটা কাদেরকে ধরবেন? হিন্দুদের ধরবেন না মুসলিমদের ধরবেন না ২ এটা শ্রেণীকেই এটা তো ধরবেন? খুবই আমি ইজি আনসার। যদি পার্সপেক্টিভ হয় বাংলাদেশে, সেখানে সব সময় দোষ হচ্ছে হিন্দুদের। এইখানে তো হিন্দুদের, এত তাই তো? মাথা খাটানোর কোনো দরকার নেই তো। হিন্দুরা কি না করলো হিন্দুদের না কেন? করলো সেটা পরের কথা, সেটা ইভেন কনসিডারেশনের বিষয় না। যদি কোনো কিছু কোনো দোষ হয় এবং সেটার মধ্যে যদি কোনো হিন্দু থাকে, দেন অফকোর্স সেটা ওই মালাউনের দোষ। না, 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 আমি হিন্দু মুসলিম মিনই করছি না। ধরুন ওটা উল্টো হলো। কোনো মুসলিমে করলো, হিন্দু করলো, ইন্ডিয়াতে হলো। আমি পার্টিকুলার কারো নামে দোষ দিতে চাইছিও না। সেই কারণ আমার যদি কথার মধ্যে বুঝতে পেরেছেন। যদি ইন্ডিয়াতে হয়, সেখানে তো ইন্ডিয়াতে হলে সেখানে তো প্রপারলি যাচাই করতে হবে যে এটা হিন্দুরা করছে না মুসলমানরা করছে। কেননা দেখেন, সংখ্যা গুরুর উপর ডিপেন্ড করে তো আর নৈতিকতা নির্ধারণ করে না। আম, ইন্ডিয়াতে হলে অফকোর্স যাচাই বাছাই করতে হবে যে এটা কার ইয়ে করছে, কারা দোষটা করছে। এবং আমরা যেহেতু জানি যে সংখ্যালঘুরাই ইন্ডিয়ার ক্ষেত্রে আর কি, হুম। সংখ্যাগুরুরাই সংখ্যালঘুদের উপর আর কি অত্যাচার করে, তাহলে মোস্ট প্রবাবলি আছে ওইখানেও হিন্দুদের দোষ হওয়ারই পসিবিলিটি বেশি আর কি। না কিন্তু আচ্ছা ধরুন বাংলাদেশের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন। বাংলাদেশে যেটাই হোক হিন্দুদেরই দোষ। হ্যাঁ, সেটা মানে ফারাজ ভাই একদম না, মানে কঠিন সত্যটা বলে দিছেন আরকি। না, এইটাই আচ্ছা যৌক্তিক। না, না, আমার এই প্রশ্নটার একটা বলার অর্থ আছে। যেমন একটা এক্সাম্পলে বলছিলেন নরেন্দ্র মোদী গুজরাটে দাঙ্গাবাজ করেছে। ঠিক আছে? এবার গুজরাটের দাঙ্গাটা কেন হয়েছিল? আগে গোধরা কাণ্ড হয়েছিল। ট্রেনে ট্রেনে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল সন্ন্যাসীদের। তারপরে গিয়ে গুজরাটে দাঙ্গা হয়েছিল, রাইট? তো তো দাঙ্গাটা ওই কারণে হয়েছিল। তো বেসিক্যালি ওইখানে সবসময় না গুজরাটে হিন্দুরা দাঙ্গা করেছে এই প্রশ্নটা তোলা হয়। কিন্তু গোধরাতে যে আগে ট্রেনে সন্ন্যাসীদের পুড়িয়ে মেরেছিল তারপর শুরু হয়েছিল এই কথাটা কিন্তু কেউ বলে না। আমার প্রশ্নটা এটাই ছিল অ্যাকচুয়ালি। না ২ টাই অপরাধ, ২ টাই অপরাধ। যারা মারা গেছে তারা সবাই নিরপরাধ মানুষই ছিল। ওই ২ হ্যাঁ, পক্ষেরই যারা একদম। মারা গেছে তারা নিরপরাধ মানুষ ছিল। এটার মানে পাল্টা ওইটা হতে পারে না। একজন নিরপরাধকে মারার কারণে আপনি আরেকজন নিরপরাধকে মারবেন। এটা তো কোনো হইতে পারে না। এখানে ২ টাই এক্সাক্টলি অপরাধ। ওইটাই আমি বলতে চাইছি যে মানে যারা মেরেছে তারা তো পালিয়ে গেছে। এবার বাদবাকি সাধারণ লোকজনের উপরে অ্যাটাকটা হয়েছে। এটাই আমি বলার চেষ্টা করছি। অ্যাকচুয়ালি এইখানটাতে মানে এমন কনসেপ্ট কেস গুজরাটের কেসটা এটা হচ্ছে মানে যারা করেছে তাদের কিছু হয়নি। তারা আরামে বেরিয়ে গেছে। আর সাধারণ পাবলিকের উপর অ্যাকশন হয়ে গেছে। এই হচ্ছে মুদ্রা কথা। আমি আচ্ছা। বলার চেষ্টা ঠিক আছে করলাম। শুভ ভাই, তাহলে আজকে আপনাকে বিদায় জানাই। হ্যাঁ, হ্যাঁ, থ্যাংক ইউ ভাই। ভালো লাগলো কথা বলে। ঠিক ধন্যবাদ। আছে, তাহলে বিদায় জানাচ্ছি।